বঙ্গভবনের রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনারদের সাক্ষাৎ, ভাষণ রেকর্ডিং এর পর যে কোনো সময় নির্বাচনের তফসিল ঘোষণা। আসন পুনর্বিন্যাসে ইসির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়। বাগেরহাটে 4 ও গাজীপুরে 5টি আসনই বহাল। এনসিপির 125 আসনে প্রার্থী ঘোষণা, সংস্কারের পক্ষে থেকে 300 আসনে প্রার্থী দিয়ে জনগণের কাছে পৌঁছানোই লক্ষ্য। অবশেষে ধরা পড়ল মোহাম্মদপুরে মা মেয়ে হত্যায় জড়িত গৃহকর্মী আয়শা, ঝালকাঠি থেকে গ্রেফতার করেছে ঢাকার পুলিশ। এবং নরসিংদীর সংঘাত বন্ধে চালানো হবে যৌথ অভিযান, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাদক কারবারিদের জন্য বিশেষ কারাগার। দর্শক শুনছিলেন সুপার বোর্ড দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানসিয়া জুথি। সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সমবায় মন্ত্রণালয় দ্বিতীয় সর্বোচ্চ নিয়োগকর্তা ছিল বিগত কিছু সময়ে। আপনারা দেখেছেন যে আমরা 1600 জনেরও বেশি অধিকার একটা নিয়োগ মাত্র 3-4 মাসে সম্পন্ন করেছি, যেগুলো সাধারণত প্রসেসে গেলে 1.5 থেকে 2 বছর লেগে যায়। তো গণঅভ্যুত্থানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করার পর এটা আমাদের কমিটমেন্ট ছিল আমাদের জায়গা থেকে হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট নিয়ে স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে কাজ করে যাওয়া, এবং আমি আমার দায়িত্বকালে সর্বোচ্চ সেটা করার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি কতটুকু পারিনি সেটা অবশ্যই দেশবাসীর বিবেচনার বিষয়। সেই জন্যই আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে যে আমাদের গৃহীত উদ্যোগগুলোর বিষয়ে সর্বশেষ আপডেট এবং কি কি বাস্তবায়ন করেছি সেটা আপনাদের মাধ্যমে সবাইকে জানানোর জন্য এই সংবাদ সম্মেলন। আজকের এই সংশ্লিষ্ট বিষয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। বুঝতে পারতেছেন আজকে এত সমাগম সাংবাদিকদের কি জানতে চাই? আপনি এর বলেছিলেন যে আপনি নির্বাচন করবেন, তফসিলের আগে আপনি পদত্যাগ করবেন। আজকে সন্ধ্যা অথবা কালকে তফসিল ঘোষণা হবে, সেক্ষেত্রে আপনার জায়গাটা যদি পরিষ্কার করেন, আপনি নির্বাচন করবেন, কোন দল থেকে করবেন, আপনি ছাড়া মানে কখন পদত্যাগ করছেন, আর অন্য কোনো উপদেষ্টা করছেন কিনা যেহেতু কাইন্ডলি বলেন। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। আমরা এখন একটা পর্যায়ে আছি, পরের পর্যায়ে সেটা সবার সামনে আসবে। আর অন্য যে বিষয়ে প্রশ্ন করলেন সে বিষয়ে আমার কোনো কিছু বলার ইখতিয়ার নেই, সেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আপনাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে আমার কোনো কিছু বলার অনুমতি নেই, এটা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। নির্বাচন করার সুযোগ নেই, তো সেক্ষেত্রে তফসিল যেহেতু ঘোষণা হচ্ছে, আপনি কি এর আগে আসলে পদত্যাগ করছেন কিনা? যেহেতু এটা ইতিমধ্যে আমি নিজেও বলেছি যে উপদেষ্টা পদ থেকে নির্বাচন করা উচিত না, যদিও আইনগত কোনো বাধ্যবাধকতা এক্ষেত্রে আসলে নেই, এবং আমি যেটা নিজে বলেছি সেটা আমি নিজেও প্র্যাকটিস অবশ্যই করব। তবে এই বিষয়ে ফার্দার কোনো ইনফরমেশন দেওয়ার সুযোগ আমার নেই, এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। আগে যে কালচারটা ছিল যে সবকিছু ধোঁয়াশা, আপনারা এসেছেন একটা ট্রান্সপারেন্ট ওয়েতে বিদায় এসেছে, আপনি নির্বাচন করবেন কিনা সেটা আপনার তো বলার ইখতিয়ার, আমাদের জানার অধিকারও আছে। আমি তো এখনো একটা সিস্টেমের মধ্যে আছি, তো আমাকে সিস্টেম ফলো করতে হয়। আমাকে যদি আমার উপর থেকে কোনো নির্দেশনা আছে সেটাকে আমার মেনে চলতে হয়, তো সেই জায়গা থেকে এই বিষয়ে আমি এখন আজকে কিছু বলতে পারছি না। এটা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই বিষয়টা আর লেগে না করি, আর কোনো প্রশ্ন থাকলে দায়িত্ব পালন করেন, যেহেতু নির্বাচন আপনি এতদিন দায়িত্ব পালনের ক্ষেত্রে উপদেষ্টা হিসেবে খুব গুরুত্বপূর্ণ সুখকর ঘটনা আর সবচেয়ে তিক্ত ঘটনা যেটা নিয়ে আপনি হয়তো বিদায় নেবেন, এরকম দিয়ে একটা অভিজ্ঞতা যদি করেন। সেভাবে আসলে ডিস্টিংগুইশ ভাবে চিন্তা করার মতো সময় হয়নি, তবে এই দায়িত্বে থাকাকালীন অবশ্যই আওয়ামী লীগের বিদায় নেওয়ার পরে বাংলাদেশে বাক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তবে আমি মনে করি কোনো কোনো ক্ষেত্রে আমার ক্ষেত্রে বাক স্বাধীনতার অনেকে অপপ্রয়োগও করেছেন, অনেক সংবাদ মাধ্যমও করেছে, যদিও আমাদের জায়গা থেকে আমরা সেটা পরিষ্কার করার চেষ্টা করেছি।
বাক স্বাধীনতা থাকবে এবং সেটার যেন প্রকৃত ব্যবহারটাও সবাই নিশ্চিত করে, সদ্ব্যবহারটা নিশ্চিত করে, এটাই আমার প্রত্যাশা থাকবে। এবং এটা আমার দিক থেকেও আমি প্র্যাকটিস করার চেষ্টা করবো এবং আপনাদের দিক থেকেও আপনারা করবেন, এটাই প্রত্যাশা থাকবে। মিনিস্ট্রি কেন্দ্রিক অভিজ্ঞতা, যে কয়েকটি মিনিস্ট্রিতে আপনি দায়িত্ব পালন করছেন সেই কেন্দ্রিক অভিজ্ঞতা, যেহেতু আজকে আপনার উন্নয়নের ফিরিস্তি আপনি দিয়েছেন, ভালো মন্দ মিশন যদি বলেন। মিনিস্ট্রি কেন্দ্রিক অনেক ধরনের অভিজ্ঞতাই হয়েছে, অনেক কিছুই হয়তো বলা যায় না। তো আসলে এই ধরনের পর্যায়ে কাজ করতে গেলে নানা ধরনের জটিলতা যেমন আছে, বিগত এই প্রায় 1.5 বছরে আমার মনে হয় যে আমি জীবনে প্রায় 25 বছরে যা শিখেছি তা এই 1.5 বছরেই তার থেকে অনেক বেশি শিখতে পেরেছি। এটা আমার জন্য একটা লার্নিং প্রসেস ছিল। তবে আমার দিক থেকে আমার উদ্দেশ্য সবসময় খুব স্পষ্টভাবে এটাই ছিল, যেহেতু অনেক মানুষের জীবন দেওয়ার মধ্য দিয়ে আমরা এই দায়িত্ব পেয়েছি, সেই জায়গা থেকে সর্বোচ্চ স্বচ্ছতা, নিষ্ঠা এবং জবাবদিহিতার সাথে কাজ করা এবং যে দায়িত্বটা পেয়েছি, যে সময়ের জন্য, যতটুকু সময়ের জন্যই পেয়েছি, সেই সময়ের সর্বোচ্চ ব্যবহার করার, সদ্ব্যবহার করার চেষ্টা আমি করেছি। এবং আমার সাথে যারা আমার সহকর্মী ছিলেন তাদেরকেও অনেক সময় অফিস টাইমের বাইরেও অতিরিক্ত কাজ করতে হয়েছে, কারণ আপনারা দেখেছেন যে আমরা স্বাভাবিকভাবে অন্যান্য বিভিন্ন মন্ত্রণালয়ের থেকে অনেকাংশে অনেক বেশি উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করেছি। ফলে আমি আমার টিমকেও বিশেষভাবে আজকের দিনে ধন্যবাদ জানাতে চাই এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। আপনারা সবসময় আমাদের জনগণের সামনে উত্থাপন করতে সহযোগিতা করেছেন। ধারণ করে একটি দল গঠন করা হয়েছে, এনসিপি। দল গঠন করার আগে যখন জুলাই আন্দোলনে আপনারা সবাই একসাথে ছিলেন, আপনি পদত্যাগ করবেন আজকে না হয় কাল, সেটা আমরা হয়তো জানবো। আপনি আজকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, এই যে যাদের সাথে আপনি একসাথে আন্দোলনে ছিলেন, স্বৈরাচার বিদায় করেছেন, আপনি পদত্যাগ করে কি ওই দলের সাথে কি আপনি নির্বাচন করবেন অথবা অন্য কোনো দলের সাথে হয়ে করবেন? এই বিষয়টা আসলে তো ভরসা রাখার প্রয়োজন কেন মনে করছেন? অথবা আপনি এনসিপির সাথে নির্বাচন করবেন, সেটা ঘোষণাতে মানে বিষয়টা স্পষ্ট করবেন কিনা? ভরসা রাখছি না এ বিষয়ে, আসলে সত্যিকার অর্থেই কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। দর্শক, সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা সরাসরি সেখানেই ছিলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক প্রস্তুতির বিষয়ে জানাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বুধবার বেলা 12টার পরে বঙ্গভবনে পৌঁছান তারা। এরপর আজই সিইসির জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করার কথা রয়েছে, যেখানে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার প্রস্তুতি হিসেবে এরই মধ্যে বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। বাগেরহাট ও গাজীপুরের সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রায়ে বলা হয়েছে, বাগেরহাটের সংসদীয় আসন 4টি ও গাজীপুর 5টি আসন থাকবে। বুধবার আদালত এ রায় দেন। এর আগে গেল 10 নভেম্বর বাগেরহাটের সংসদীয় আসন 4টি থেকে কমিয়ে 3টি এবং গাজীপুরের 5টি থেকে বাড়িয়ে 6টি নির্ধারণ করে জারি হওয়া নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনকে অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের রায়ে আদালত একই সঙ্গে আগের সীমানা অনুযায়ী বাগেরহাটে 4টি এবং গাজীপুরে 5টি আসন বহাল রাখতে ইসিকে নির্দেশ দিয়েছেন। হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। গতকাল 9 ডিসেম্বর ও আজ 10 ডিসেম্বর পূর্ণাঙ্গ শুনানির পরে আজকে মহামান্য প্রধান বিচারপতির উপস্থিতিতে আজকে রায় প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশন সহ সকল সিভিল পিটিশন ফর লিভ টু আপিল মহামান্য আপিল আদালত খারিজ করে দিয়েছে। বাগেরহাট ও গাজীপুরের অংশ সম্পূর্ণ অবৈধভাবে ঘোষণা হলো। খালেদা জিয়াকে বিদেশ নেয়ার পরিস্থিতি না হলে তারেক রহমান খুব দ্রুত দেশে আসবেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল
শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বুধবার দুপুরে লক্ষ্মীপুরে উঠান বৈঠকে এ কথা বলেন তিনি। জানান, খালেদা জিয়াকে দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে হলে সেখানে তার ছেলেকে থাকতে হবে, আর যদি বিদেশে নেয়ার পরিস্থিতি না হয় তাহলে তারেক রহমান খুব দ্রুত চলে আসবেন। যদি কোনো কারণে বেগম খালেদা জিয়াকে আমার দেশের বাইরে নিতে হয় তাহলে লন্ডন গিয়ে চিকিৎসা করবেন, সেখানে ছেলেকে থাকতে হবে। আর যদি বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি না হয় তাহলে তারেক রহমান খুব দ্রুত চলে আসবেন, হয়তোবা এই 2-4-10 দিনের মধ্যেই উনি চলে আসবেন দেশে। ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করছে না এনসিপি। সংস্কারের পক্ষে তিনি থেকে 300 আসনে প্রার্থী দিয়ে জনগণের কাছে পৌঁছানোই তাদের লক্ষ্য বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচন সামনে রেখে বুধবার সকালে প্রাথমিকভাবে 125 জনের প্রার্থী তালিকা ঘোষণা করে এনসিপি। তফসিল ঘোষণার পর প্রার্থীদের নির্বাচনী বিধিমালা অক্ষরে অক্ষরে পালন করার আহ্বান জানান দলের কেন্দ্রীয় নেতারা। অন্যথায় প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারও দেন তারা। জান্নাতুল মোহনা রিপোর্টে বিস্তারিত। রংপুর 1 মোহাম্মদ আল মামুন, রংপুর 4 আমি নিজে আক্তার হোসেন। বুধবার সকালে রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ 125 জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা 11 থেকে, আক্তার হোসেন রংপুর 4, সার্জিস আলম পঞ্চগড় 1, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4, নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা 18, তাসনিম জারা ঢাকা 9, সরওয়ার তুষার নরসিংদী 2, আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী 6, আরিফুল ইসলাম আদিব ঢাকা 14, গোলাম মুর্তুজা সেলিম ঠাকুরগাঁও 3 থেকে নির্বাচন করবে বলে জানানো হয়। যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, তফসিল ঘোষণার পর নির্বাচনী বিধিমালা এবং দলের শৃঙ্খলা মানতে হবে প্রার্থীদের। বিএনপি ও জামায়াতের মনোনয়ন বঞ্চিতদের অনেকেই মনোনয়নের জন্য যোগাযোগ করছেন বলেও জানান তিনি। আমরা দুর্নীতি, চাঁদাবাদ, সন্ত্রাস, ঋণ খেলাপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ক্রিমিনাল অফেন্সের সাথে যারা জড়িত তাদেরকে সংসদে আমরা পাঠাতে চাই না। এই ধরনের যদি স্ক্রুটিনি করে আপনারা পাবলিক আইতে কাউকে পান আমাদেরকে সাথে সাথে জানালে আমরা তাদের প্রার্থীতা বাতিল করে দেব। যারা এ সময় গণভোটের পক্ষে হ্যাঁ ভোটের জন্য প্রার্থীদের প্রচার চালানোর আহ্বান জানান দলের সদস্য সচিব আক্তার হোসেন। আমরা বাংলাদেশের জনগণকে হ্যাঁ ভোটের পক্ষে থেকে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করে বাংলাদেশের মানুষের সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়নের জন্য উদাত্ত আহ্বান জানাই। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, এবার ক্ষমতায় যাওয়ার জন্য নয়, সংস্কারের পক্ষে থেকে জনগণের কাছে পৌঁছানোর জন্য লড়াই করবে এনসিপি। আমরা ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করতেছি না, এটা খুবই পরিষ্কার। সিট কয়টা পাবো কি পাবো না সেটা বিবেচনা রেখেও নির্বাচনে অংশগ্রহণ করতেছি না। সিট নিশ্চিত করতে হলে আমরা কোনো না কোনো জোটের সাথে চলে যাইতাম। ফলে আমাদের নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যটা কি? আমাদের নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্য 300 আসনে আমরা প্রার্থী দিতে যাচ্ছি, যারা জনগণের কাছে যাবে, যারা হ্যাঁ পক্ষে প্রচারণা করবে, হ্যাঁ পক্ষে জনগণকে মোটিভেট করবে। নির্বাচনী পরিবেশ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন বলেও জানান তিনি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। হিমালয়ের পাদদেশের জেলা পঞ্চগড়, দুটি সংসদীয় আসন নিয়ে গঠিত এই জেলা। জনপদটিতে এরই মধ্যে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। যোগাযোগ ব্যবস্থার কিছুটা উন্নত হলেও স্বাস্থ্য, শিক্ষা, মাদকসহ নানা সমস্যায় জর্জরিত সর্বোত্তরের সীমান্ত বেষ্টিত জেলাটি। এসব সমস্যার সমাধান চান স্থানীয় বাসিন্দারা। পঞ্চগড় থেকে রাশেদুজ্জামান বাবুকে সঙ্গে নিয়ে তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। দেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া, পঞ্চগড় সদর, আটোয়ারী উপজেলা আর দেবীগঞ্জ ও বোদা উপজেলা নিয়ে গঠিত দুটি আসনের হিমালয় কন্যা পঞ্চগড় জেলা। পঞ্চগড়ের আয়তন প্রায় 1462 বর্গ কিলোমিটার। সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী জেলায় মোট ভোটার 8,71,525 জন। পঞ্চগড় এক আসনে এখন পর্যন্ত বিএনপি 3 বার, আওয়ামী লীগ 4 বার, জাতীয় পার্টি 1 বার ও জাসদের প্রার্থী 1 বার জয়লাভ করে। পঞ্চগড় 2 আসনে এ পর্যন্ত বিএনপি 2 বার, আওয়ামী লীগ 4 বার, জাতীয় পার্টি 1 বার ও কমিউনিস্ট পার্টি 2 বার জয়লাভ করে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, জামায়াতের প্রার্থী জেলা আমির ইকবাল হোসাইন আর জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনয়ন পেয়ে উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমও ভোটের প্রচারণায় সক্রিয় রয়েছে। এগুলো আমরা করতে চাই মানুষের জন্য, সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। একটি ফ্রি ফেয়ার একটি সুন্দর নির্বাচন তারা পাবে এবং তারা ভোট কেন্দ্রে যেতে পারবে। পঞ্চগড় 2 আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছে কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জামায়াতের প্রার্থী শফিউল্লাহ সুফি, এনসিপির শিশির আজাদ। অন্য দলগুলোর প্রার্থী এখনো চূড়ান্ত না হলেও জনসংযোগ ও ব্যানার ফেস্টুনে এখন সরব পুরো জেলা। মানুষজন প্রতিদিন প্রতিনিয়ত বিশেষ করে সমস্যার সম্মুখীন হচ্ছেন, কারণ হোল পঞ্চগড় জেলা একটা শিশু বিষয়ক ডাক্তার নাই। যদি আন্দোলন যারা করছে যারা বৈষম্য না হয় সেভাবে আমরা চেষ্টা করব। প্রতিবার নির্বাচন হলে এসব খেটে খাওয়া মানুষের দ্বারে দ্বারে আসেন জনপ্রতিনিধিরা, দেন নানা ধরনের প্রতিশ্রুতি। তবে নির্বাচিত হলে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে পান না তারা। তাই আগামীতে যারা নির্বাচিত হবেন তাদের কাছে দাবি ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, পঞ্চগড়। ঠাকুরগাঁও 2 আসনে ভোট নিয়ে জনভাবনা জানাতে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ কেমন দেখছেন এবং কি বলছেন আসলে তারা? জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আমরা দেখছি যে দেশের অন্যান্য জেলা উপজেলাগুলোর মতোই কিন্তু আসলে এই ঠাকুরগাঁয়ের প্রত্যেকটি আসনেই কিন্তু আমরা দেখেছি যে মোটামুটি ভোটের হাওয়া শুরু হয়ে গেছে। এই জেলায় কিন্তু 3টি আসনেই আমরা ঘুরেছি, দেখেছি যে আসলে প্রত্যেকটা আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই প্রার্থীরা কিন্তু জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদের যে ভোটের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু তারা ব্যক্ত করছেন। এই মুহূর্তে রয়েছে ঠাকুরগাঁও 2 আসনে, যে আসনে বিএনপি থেকে নির্বাচন করছেন ড্যাবের সাবেক মহাসচিব জনাব আব্দুল সালাম। তিনিও কিন্তু কিছুক্ষণ আগে জনসংযোগ শেষ করে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা একটু সরাসরি তার সাথে কথা বলতে চাই। আমরা একটু জানতে চাই যে আপনি তো এখান থেকে বিএনপির মনোনীত প্রার্থী, তো কেমন জনগণের সাড়া পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। জনগণের সাড়া যেটা আমি আশা করিনি তার চেয়ে বেশি পাচ্ছে। কারণ আপনারা জানেন যে আমাদের এই এলাকাটা প্রায় 30 বছর ধানের শীষের মানে ইলেকশন করতে পারে নাই। অর্থাৎ আমরা জাতীয় দল আমরা ইলেকশন করছি আর একটা পার্টিকে হয়তো আমরা সাপোর্ট করছি। এইবার আমরা ধানের শীষ পেয়েছি, এটার জন্য মানুষ উৎফুল্ল এবং তারা খুবই আনন্দিত এবং তারা এত আনন্দিত সেটা চিন্তা করতে পারবেন না যে ধানের শীষ আমরা পাইছি, এবার ধানের শীষ ভোট দেব, এইটাতে খুবই আনন্দিত। জি, ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে আসলে জনগণের কিন্তু ব্যাপক সাড়া রয়েছে এবং জনগণ যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু আসলে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। তবে এই জেলার যে সমস্যাগুলো রয়েছে, যেমন ধরেন শিক্ষার সমস্যা রয়েছে, স্বাস্থ্য সমস্যা রয়েছে, একই সাথে যোগাযোগ ব্যবস্থার কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোর কিন্তু সমাধান চান স্থানীয় ভোটাররা। তারা বলছেন যে আগামীতে যারাই আসলে জনপ্রতিনিধি হিসাবে সংসদে যাবেন তারা যাতে এই ঠাকুরগাঁয়ের 3টি আসনেরই সমস্যাগুলো সমাধানের জন্য জোরালো পদক্ষেপ গ্রহণ করেন এবং এটি সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ করেন, সেই প্রত্যাশা কিন্তু করছেন এখানকার ভোটাররা। তো এই ছিল আসলে ঠাকুরগাঁ থেকে নির্বাচনের সর্বশেষ তথ্য আমার কাছে। রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার 48 ঘন্টা পর গ্রেফতার হলেন গৃহকর্মী আয়েশা। বুধবার দুপুরে ঝালকাঠির নলছিটি থেকে স্বামী রাব্বি সহ তাকে গ্রেফতার করে পুলিশ। লায়লা ও নাফিসাকে হত্যার পর স্বামীর কাছে পালিয়ে যান গৃহকর্মী আয়েশা। তাইমুর ইসলাম রায়হানের রিপোর্টে বিস্তারিত। গেল সোমবার রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের বাসায় নৃশংসভাবে খুন হন লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিজা লায়লা বিনতে আজিজ। ঘটনার পর সিসিটিভি ক্যামেরায় নাফিজার পোশাক পরে গৃহকর্মী আয়েশার পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে। পরে তার বিরুদ্ধে মামলা করেন গৃহকর্তা আজিজুল ইসলাম। ঘটনার পর তদন্তে নামে আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু আসামির কোনো ধরনের প্রযুক্তিগত পরিচয় না থাকায় শনাক্ত করতে হিমশিম খায় পুলিশ। অবশেষে পুলিশের বিশেষ অভিযানে 48 ঘন্টা পর ঝালকাঠির নলছিটি থেকে অভিযুক্ত আয়েশাকে গ্রেপ্তার করে পুলিশ। আটক করা হয় তার স্বামী রাব্বিকেও। লায়লা ও নাফিসাকে হত্যার পর স্বামীর কাছে পালিয়ে গিয়েছিলেন আয়েশা।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপপুলিশ কমিশনার তালিবুর রহমান বলেন, পুলিশের তৎপরতায় 48 ঘন্টার মধ্যে অভিযুক্ত গৃহকর্মীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আনুমানিক 12:30 ঘটিকার সময় ঝালকাঠি নলছিটি থেকে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট একমাত্র যে নাম এসেছে, যে গৃহকর্মী, প্রাথমিকভাবে যেটা আমরা জানতে পেরেছি তার নাম আয়েশা, তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। একটা বিস্তারিত পরে আমরা জানাতে পারব। জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য জানা যাবেই বলে মনে করেন তালিবুর রহমান। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা। নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে সংঘাত বন্ধে কম্বিং অপারেশন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সকালে নরসিংদী পুলিশ লাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। বলেন, রায়পুরা উপজেলায় সন্ত্রাসীর আড্ডা অনেক বেশি থাকায় সবচেয়ে বড় সমস্যা। যত তাড়াতাড়ি সম্ভব কম্বিং অপারেশন করে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি। এ সময় পুলিশ লাইনে বৃক্ষরোপণ করে পুলিশ লাইন হাসপাতাল, রেশন স্টোর, পুলিশের রান্না ঘর, খাবার মান, খেলার মাঠ, পুকুর ও পুলিশের প্রশিক্ষণ সহ পুলিশ লাইনের বিভিন্ন স্থান পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন। নরসিংদী একটা সমস্যা ছিল, নরসিংদীতে রায়পুরার স্পেশালি এখানে খুব মানুষ খুব অসহিষ্ণু এবং পিটাপিটি মারামারি লেগে আছে। এখানে আমরা একটা কম্বিং অপারেশন করার চিন্তা ভাবনা করছি। আমি ডিএজিরে বলছি রায়পুরে এখানে হাতিয়ারও রয়েছে, এগুলি যেন উদ্ধার করা যায় এবং সন্ত্রাসীগুলি যেন ধরা যায়। এই জন্য আপনাদের একটু সাহায্য এবং সহযোগিতার দরকার। হজ ব্যবস্থাপনাকে সহজীকরণে সরকার উদ্যোগ গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বুধবার সকালে নাটোরে মডেল মসজিদের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় সিন্ডিকেট করে হাজিদেরকে জিম্মি করার প্রবণতা 0 পয়েন্টে নিয়ে আসার কথাও বলেন তিনি। এছাড়া ফেব্রুয়ারি মাসে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু অবাধ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের আমেজ শুরু হয়েছে। আমরা আশাবাদী যে ফেব্রুয়ারি মাসে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু অবাধ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আমরা এ ব্যাপারে কাজ করে যাচ্ছি এবং আপনারা জানেন গত বছর আমি 8 কোটি 28 লক্ষ টাকা ফেরত দিয়েছি হাজিদেরকে। এবছরও ফেরত দিতে পারবো। চট্টগ্রাম বন্দরে টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়ার প্রতিবাদে সমাবেশ সহ লাল পতাকা মিছিল করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কোপ। বুধবার সকালে চট্টগ্রামের দেওয়ানহাট মোড় থেকে বন্দর অভিমুখে মিছিল নিয়ে যাত্রা করেন শ্রমিক কর্মচারীরা। এ সময় লালদিয়া ও পানগাঁও টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটরদের সঙ্গে চুক্তির প্রতিবাদে স্লোগান দেন আন্দোলনকারীরা। সমাবেশের বক্তারা লালদিয়া ও পানগাঁও চুক্তি বাতিলের দাবি জানান। এ সময় নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগের উদ্যোগ নেওয়া হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। রাজশাহীর তানোরে গভীর নলকূপের প্রায় 50 ফুট গভীরে পড়ে আটকে আছে 2 বছরের শিশু। বুধবার দুপুর 1টার দিকে তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে এসে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভিতরে পড়ে যায় সাজিদ নামের 2 বছরের শিশুটি। খবর পেয়ে দুপুর 1:45 থেকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে। ফায়ার সার্ভিসের তানোর উপজেলার সাব অফিসার রফিকুল ইসলাম জানান, একটি ইউনিটের সাহায্যে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ভেগু না আসা পর্যন্ত উদ্ধার অভিযান পুরোপুরি চালানো সম্ভব হচ্ছে না। আপাতত ভিতরে অক্সিজেন সরবরাহের চেষ্টা করা হচ্ছে। 2 সাল 2 কাকালে তুলিছি, পরে একটা নামাই দিছি, ওকে নামাই দিছি দিয়ে আমি সামনে হেঁটে গেছি। আমার ফোলাটা পিছে পিছে যাচ্ছিল, যাতে লাগে পিছলা পড়ে গেছে। আমি পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল আমার মা করে ডাকছে। আমি পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল নাই। কুড়িগ্রামের রৌমারীতে পানিতে ডুবে 2 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালের দিকে যাদুরচর ইউনিয়নের কর্তিমারি এলাকায়
খেলা করার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যান শিশু দুটি। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাদেরকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা সম্পর্কে মামা ভাগ্নে। রৌমারী থানা পুলিশের উপপরিদর্শক শাহনেয়াজ জানান, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। সাভারে সেনাবাহিনীর RV&F কোরের 2 দিন ব্যাপী বাৎসরিক অধিনায়ক সম্মেলন শেষ হয়েছে। বুধবার সকালে সাভার সেনানিবাসে সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কোরের প্রশিক্ষণ উইং ভবনে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন সেনাপ্রধান। এরপর তিনি ভবনের সামনে একটি অ্যাভোকাডো গাছের চারা রোপণ করেন। শেষে RV&F কোরের কর্মকর্তাদের সঙ্গে ফটো সেশনে যুক্ত হন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। ফেন্সিডিলের বিকল্প নেশা জাতীয় নতুন সিরাপ নিয়ে উদ্বিগ্ন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ভারতের 10 কারখানায় উৎপাদন হয়ে 8 সীমান্ত দিয়ে দেশে ঢুকছে এই মাদক। এরই মধ্যে সংস্থাটির গোয়েন্দা শাখা বিস্তারিত তথ্য তুলে ধরে প্রতিবেদন দিয়েছে। সতর্ক করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। কাজী শাহেদের প্রতিবেদনে আমরা বাকিটা জানব। দেশে ফেন্সিডিলের পাশাপাশি নেশাজাতীয় একই ধরনের নতুন 3টি সিরাপের বিস্তার ঘটার শঙ্কা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যস্ততার সুযোগে নতুন এসব মাদকের চালান দেশে পাঠানোর ছক কষছে ভারতের মাদক কারবারিরা। ভোটে যে নির্বাচনী দায়িত্ব, যে আইন শৃঙ্খলা রক্ষা, সেটিতে ব্যস্ত থাকে বেশি। সে সুযোগে আমাদের আশঙ্কা যে পার্শ্ববর্তী দেশ থেকে মাদকের অনুপ্রবেশ ঘটতে পারে। আমরা ইতিমধ্যে এ বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে রিপোর্ট করেছি। বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ভারতের 10 জেলার কারখানায় তৈরি এসব মাদক ঢুকছে দেশের 8 সীমান্ত জেলা দিয়ে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, রাজশাহীর ইউসুফপুর ও দামকুড়াকে বেশি স্পর্শকাতর হিসেবে দেখছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক হিসেবে এখনও অপরিচিত নতুন এসব সিরাপ ফেন্সিডিলের বিকল্প হতে চলেছে, যা ভাবিয়ে তুলেছে সংস্থাটিকে। বোতলজাত এসব মাদকের দেশে প্রবেশ বন্ধে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকা দিয়ে আপনার নতুন ধরনের একটি মাদকের অনুপ্রবেশ ঘটছে মর্মে আমাদের কাছে তথ্য রয়েছে। আমরা ইতিমধ্যে এই বিষয়ে আমাদের অথরিটিকে জানিয়েছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এরই মধ্যে তাদের গোয়েন্দা তথ্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পাঠিয়েছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, সীমান্ত দিয়ে যাতে কোনো মাদক প্রবেশ করতে না পারে সেজন্য আগের যে টহল জোরদার করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে সকল ধরনের আইনি পদক্ষেপ অব্যাহত আছে। আমরা আমাদের টহলের সংখ্যা বৃদ্ধি করেছি, চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি করেছি। প্রয়োজন অনুযায়ী বিশেষ অভিযানও পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে আমাদের কিছু চোরাচালান প্রবণ এলাকা চিহ্নিত করেছি এবং ওই সমস্ত জায়গায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং টহল তৎপরতা এবং আমাদের যে অভিযান সেগুলো আগের তুলনায় অনেক বেশি জোরদার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, মাদক কারবারিদের বিস্তারিত পরিচয়, পাঠানোর রুট, জিরো লাইন থেকে দূরত্বের তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব তথ্য রাষ্ট্রীয়ভাবে ভারতকে দিয়ে কারখানাগুলো বন্ধের সুপারিশ করা হবে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। বিএনপির দেশ গড়ার কর্মসূচিতে কথা বলছেন তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ভুলে গেছেন বেমালুমত্তারা, মনে আছে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। যদি আপনাদের এই 8টি সাবজেক্ট মনে থেকে থাকে, তাহলে নিশ্চয়ই 8টির মধ্যে আরেকটি সাবজেক্ট আছে, শিক্ষার একটি বিষয় আছে। যদিও এখানে যুব দল আছেন, কৃষক দল আছেন, কিন্তু শিক্ষার বিষয়টি সকলের সাথে সম্পর্কিত কম বেশি, তাই নয় কি? আপনারা দেখেছেন যে আমরা কিভাবে শিক্ষাকে গড়ে তুলতে চাইছি, কিভাবে আমরা শিক্ষাকে সাজাতে চাইছি। একটি আজকের শিশু, তাকে এমনভাবে আমরা শিক্ষা দিতে চাইছি, আগামী দিনে যখন সে যুবক হবে, আগামী দিনে যখন সে বড় হবে, একটু যখন তার সময় আসবে কর্মসংস্থানে, যখন তার সময় আসবে তার পরিবারকে দেখে রাখা, সেই উপযুক্ত, সে নারী হোক পুরুষ হোক,
তার শিক্ষা ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে চাইছি আমরা যেন তাকে দুশ্চিন্তায় পড়তে না হয়। খুব সংক্ষেপে যদি বলতে হয়, আপনারা শুনেছেন শিক্ষা ব্যবস্থা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে আমরা দ্বিতীয় এবং তৃতীয় ল্যাঙ্গুয়েজ আমরা আনতে চাইছি, ইংরেজির পাশাপাশি তৃতীয় ল্যাঙ্গুয়েজ আমরা আনতে চাইছি। এটির সাথে কর্মসংস্থানের বিষয়টি আপনাদের তুলে ধরা হয়েছে, বিভিন্ন সেক্টরগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে যে আমরা কোন কোন সেক্টর বের করেছি। খুব সংক্ষেপে যদি বলতে হয় প্রিয় সহকর্মীবৃন্দ, তাহলে বলতে হয় যে যেমন ধরুন শিক্ষা ব্যবস্থায় আমরা বাচ্চাদেরকে আস্তে আস্তে এমনভাবে শিক্ষিত গড়ে তুলতে চাইছে যেই শিক্ষাটা পেলে সে দ্বিতীয় বা তৃতীয় একটি ল্যাঙ্গুয়েজ জন্মে, সে ভোকেশনাল ট্রেনিং পাবে, সে স্পোর্টসে তাকে কোনো না কোনো একটা স্পোর্টসে তাকে মোটামুটি এক্সপার্টিজ আর্ন করতে হবে, তাকে আর্ট এবং কালচারে কম বেশি এক্সপার্টিজ আর্ন করতে হবে, তাকে অ্যাচিভ করতে হবে তাকে। এখন আমরা যদি শুধু এভাবে জিনিসটি কল্পনা করি, আজকে যেই ছেলেটি ক্লাস 1-এ ভর্তি হলো, 10-12 বছর পরে যখন সে ক্লাস 10 বা ক্লাস 12 পাশ করবে এবং সে যখন অন্তত দুটো বিদেশি ভাষা কম বেশি বলতে, লিখতে এবং বুঝতে পারবে। সারা দেশের মতো রাজশাহীতেও পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস 2025। দিবসটি উপলক্ষে বুধবার সকালে নগরীর সাহেব বাজার 0 পয়েন্টে মানবাধিকার বিষয়ক বিভিন্ন সংগঠনের ব্যানারে 1 ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন মানবাধিকার সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।